মা, আমি আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই, তোমার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার জৈবিক মা নই আমি থমকে গেলাম যখন আমার ছেলে অনিরুদ্ধ বলল, বায়োলজি প্রজেক্টে ডিএনএ টেস্ট করতে গিয়ে জানলাম তুমি আমার আসল মা নও। এই সত্য জানার পর আমার দীর্ঘদিনের চাপা অনুভূতি আজ মুক্তি পেল। মা, আমি আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই, প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি অবাক হয়ে গেলাম। ডিএনএ টেস্ট? আমি তাকে জন্ম দিয়েছি, প্রসব বেদনা সহ্য করেছি, কিভাবে সে আমার জৈবিক সন্তান নয়? এ কি অদ্ভুত কথা বলছে আমার ছেলে! কি বকছ তুমি? আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, জন্ম দিয়েছি। আমি ক্রোধে থরথর করে কাঁপতে লাগলাম। আমি জানি তুমি তাই বিশ্বাস করো, মা। কিন্তু আমার ল্যাব রিপোর্ট বলছে আমাদের ডিএনএ মিলে না। আমরা জৈবিকভাবে সম্পর্কিত নই। অনিরুদ্ধ একটা ফাইল আমার দিকে এগিয়ে দিল। আমি ফাইল খুলে দেখলাম, সেখানে কিছু অঙ্ক, গ্রাফ এবং বৈজ্ঞানিক তথ্য। আমি এসব কিছুই বুঝি না। কিন্তু আমি জানি সে আমার ছেলে, আমি তাকে জন্ম দিয়েছি। এটা অসম্ভব। কোনো ল্যাব ভুল করেছে, আমি দৃঢ়তার সাথে বললাম। তুমি আমার পেটের সন্তান। মা, এটা সত্য, যত কঠিনই হোক না কেন। অনিরুদ্ধ আমার কাছে এগিয়ে এলো। কিন্তু এতে কোনো অসুবিধা নেই। এটা আমাদের সুযোগ দিচ্ছে একে অপরকে নতুনভাবে দেখার, নতুন অর্থে ভালোবাসার। হঠাৎ আমার দিদি পুষ্প ঘরে প্রবেশ করল। আমি বিভ্রান্ত হয়ে তার দিকে তাকালাম। পুষ্পের চেহারা অনেকটা আমার মতো। আমরা যমজ বোন। কিন্তু আমার মনে অদ্ভুত সন্দেহ জাগল। পুষ্প, তুমি এখানে কি করছ? আমি জিজ্ঞাসা করলাম। শ্রাবন্তী, আমি সব শুনেছি, পুষ্প মৃদু স্বরে বলল। এবার সময় এসেছে সত্যটা জানানোর। আমি অবাক হয়ে দেখলাম, অনিরুদ্ধ আর পুষ্প একটা অদ্ভুত দৃষ্টি বিনিময় করল। কি সত্য? আমি জিজ্ঞাসা করলাম, আমার হাত কাঁপছিল। পুষ্প একটা পুরানো ডায়েরি বের করল। শ্রাবন্তী, এটা আমাদের মায়ের ডায়েরি। এটা পড়লে তুমি সব বুঝতে পারবে। ডায়েরিটা নিয়ে আমি পড়তে শুরু করলাম। আমার চোখ ক্রমশ বড় হয়ে গেল। ১৯৯৮ সালে লেখা পাতাগুলো আমার জীবনের সবচেয়ে বড় রহস্যের জবাব দিচ্ছিল। না, এটা সম্ভব নয়, আমি ফিসফিস করে বললাম। ডায়েরিতে লেখা ছিল, আমার মা পারভিন বেগম একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি গর্ভবতী ছিলেন, কিন্তু তার স্বাস্থ্য খুবই খারাপ ছিল। ডাক্তাররা জানিয়েছিলেন তিনি হয়তো বাঁচবেন না। ঠিক তখনই পুষ্প এবং তার স্বামী পরেশ সন্তান চাচ্ছিলেন, কিন্তু পুষ্প গর্ভধারণ করতে পারছিল না। দুই পরিবার মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল, পুষ্প আমার মায়ের গর্ভের সন্তানটিকে সারোগেসি পদ্ধতিতে নিজের গর্ভে ধারণ করবে। যদি মা মারা যান, তাহলে অন্তত তার সন্তানটি বেঁচে থাকবে। কিন্তু কিছু ভুল হয়ে গেল। পুষ্প যখন অনিরুদ্ধকে, আমার মায়ের জৈবিক সন্তান, গর্ভে ধারণ করেছিল, ঠিক তখনই চমৎকারভাবে আমার মাও সেরে উঠলেন এবং গর্ভাবস্থাটি সম্পূর্ণ হল। পরবর্তীতে তিনি আমাকে জন্ম দিলেন। আমরা দুই বোন দুটি শিশুকে একই সময়ে জন্ম দিলাম, অনিরুদ্ধ আর অর্ণব। কিন্তু এক ভয়ঙ্কর দুর্ঘটনায় হাসপাতালে আগুন লাগল এবং বাচ্চারা মিশে গেল। কার সন্তান, কেউ নিশ্চিত হতে পারল না। কিন্তু তখন পুষ্প আর পরেশ মেনে নিয়েছিল যে অনিরুদ্ধ তাদের এবং অর্ণব আমার ও অনিন্দর। তাহলে অনিরুদ্ধ আমার জৈবিক ভাই? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। না, পুষ্প জবাব দিল। অনিরুদ্ধ আমার ও পরেশের জৈবিক সন্তান। কিন্তু তোমার মায়ের সারোগেসি করার সময় কিছু জটিলতা দেখা দেয় এবং আমরা ডোনার ডিম ব্যবহার করি। অর্ণব তোমাদের জৈবিক সন্তান নয়, সে জৈবিকভাবে এক ডোনারের সন্তান। আমি বিভ্রান্ত হয়ে গেলাম। তাহলে অর্ণব কার? সে তোমারই সন্তান, শ্রাবন্তী, পুষ্প মৃদু স্বরে বলল। তুমি তাকে জন্ম দিয়েছ, লালনপালন করেছ। কিন্তু একটি ভুলের কারণে জন্মের পর হাসপাতালে বাচ্চারা বদল হয়ে গেছিল। তাহলে আমার সঙ্গে অর্ণবের রক্তের সম্পর্ক নেই? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। না, পুষ্প বলল। কিন্তু অনিরুদ্ধের সাথে আছে।
সে আমার ও পরেশের সন্তান, কিন্তু ভুলবশত তোমাদের কাছে চলে এসেছিল। আর অর্ণব, যদিও জৈবিকভাবে তোমাদের নয়, সে আমাদের কাছে এসেছিল। আমি এত বছর পর এই সত্য জেনে হতবাক হয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম, অনিরুদ্ধ এখন কোথায়? ঘরে তো সে নেই। আমি চারপাশে তাকালাম। পুষ্প দেখল যে অনিরুদ্ধ আর ঘরে নেই। সে কোথায় গেল? আমি উদ্বিগ্ন হয়ে বললাম। পুষ্প জানালার দিকে তাকাল। হয়তো বাইরে গেছে। চলো আমরা তাকে খুঁজি গি। আমরা বাড়ি থেকে বেরিয়ে দেখলাম অনিরুদ্ধ একটা পুরানো জিপে উঠে বসেছে। জিপটা চালাচ্ছিল একজন অচেনা মানুষ। ওটা কে? আমি চিৎকার করে জিজ্ঞাসা করলাম। পুষ্পের মুখ সাদা হয়ে গেল। না, এটা হতে পারে না। সে ফিরে এসেছে গু। কে ফিরে এসেছে? আমি জিজ্ঞাসা করলাম। জাহাঙ্গীর, পুষ্প ফিসফিস করে বলল। একসময় তিনি আমাদের গ্রামের প্রভাবশালী ব্যক্তি ছিলেন। কিন্তু তিনি অনেক দুষ্কর্ম করেছিলেন। আমাদের পরিবারের জমি জবরদখল করেছিলেন। অনেকের জীবন নষ্ট করেছিলেন। আমরা মনে করতাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন বা মারা গেছেন গু। আমি পা বাড়িয়ে দৌড়ে গেলাম জিপের দিকে। অনিরুদ্ধ, নেমে এসো। কিন্তু অনিরুদ্ধ আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল, যেন সে আমাকে চেনেই না। তারপর জিপটা হুশ করে চলে গেল। আমি অবাক হয়ে পুষ্পের দিকে তাকালাম। কি হচ্ছে এটা? অনিরুদ্ধ কেন ওই ব্যক্তির সাথে চলে গেল? পুষ্প একটা দীর্ঘশ্বাস ফেলল। শ্রাবন্তী, এখনও অনেক কিছু তুমি জানো না। জাহাঙ্গীর শুধু জমিদার নন, তিনি একটা গোপন সংগঠনের প্রধান। তৃতীয় চক্ষু নামের একটি সংগঠন যারা মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। কি বলছো তুমি? আমি বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, পুষ্প গম্ভীর গলায় বলল। তারা একটা নতুন ড্রাগ আবিষ্কার করেছেন যা মানুষের মনে খেলতে পারে। তারা অনিরুদ্ধকে সেই ড্রাগ দিয়েছে বলে আমার সন্দেহ হচ্ছে। তাই সে এমন অদ্ভুত আচরণ করছিল তোমার সাথে গু। আমার মাথা ঘুরতে লাগল। কিন্তু কেন? অনিরুদ্ধর সাথে জাহাঙ্গীরের কি সম্পর্ক? পুষ্প আমার হাত ধরল। শ্রাবন্তী, অনিরুদ্ধের ডিএনএ পরীক্ষা যে শুধু তোমাকে ও আমাদের সম্পর্কে জানাতে এসেছিল তা নয়। ওই টেস্টে আরও কিছু দেখা গেছে গি। কি? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধের ডিএনএতে একটা দুর্লভ জিন আছে, পুষ্প বলল। এই জিনটি পাওয়া যায় শুধু কিছু বিশেষ পরিবারে। জাহাঙ্গীরের পরিবারে এই জিন আছে। এবং এখন দেখা যাচ্ছে অনিরুদ্ধরও আছে গু। আমি হতবাক হয়ে গেলাম। তুমি কি বলতে চাইছ? জাহাঙ্গীর? হ্যাঁ, পুষ্প মাথা নাড়ল। আমি সন্দেহ করছি জাহাঙ্গীর হতে পারে অনিরুদ্ধের আসল বাবা গু। কিন্তু তুমি বলেছিলে পরেশকে। আমি মিথ্যা বলেছিলাম। পুষ্প কাঁদতে শুরু করল। আমি এবং জাহাঙ্গীরের মধ্যে একটা সম্পর্ক ছিল। আমি বিয়ে করেছিলাম পরেশকে, কিন্তু জাহাঙ্গীরকে ভালোবাসতাম। তারপর জাহাঙ্গীর আমাকে ছেড়ে চলে গেল। আমি জানতাম না আমি গর্ভবতী ছিলাম। যখন জানলাম তখন পরেশকে বললাম যে সন্তানটি তার। অনিরুদ্ধ জাহাঙ্গীরের সন্তান গু। আমি অবাক হয়ে পুষ্পের দিকে তাকালাম। তাহলে এখন জাহাঙ্গীর ফিরে এসেছে তার সন্তানকে নিতে? হ্যাঁ, পুষ্প বলল। কিন্তু এটা ইতিমধ্যে একটা জটিল কাহিনী। জাহাঙ্গীর এই বিশেষ জিনের কারণে অনিরুদ্ধকে চায়। এই জিন মানসিক ক্ষমতার সাথে জড়িত। অনিরুদ্ধর মধ্যে এই ক্ষমতা জাগ্রত হতে পারে। জাহাঙ্গীর তাকে ব্যবহার করতে চায় তার তৃতীয় চক্ষু সংগঠনের জন্য। হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ এলো। ফোন খুলে দেখলাম অনিরুদ্ধর নম্বর থেকে। মা, আমি ভালো আছি। চিন্তা করো না। কিন্তু আমার সত্যিকারের বাবাকে খুঁজে পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমাকে যেতে হবে গি। আমি ফোন নামিয়ে পুষ্পের দিকে তাকালাম। আমাদের কিছু করতে হবে। আমরা অনিরুদ্ধকে ফিরে পেতে চাই। পুষ্প আমার দিকে একটা চাবি এগিয়ে দিল। তোমার গ্যারেজে একটা পুরানো জিপ আছে। চলো আমরা জাহাঙ্গীরের বাড়ি যাই। আমরা জিপে করে রওনা হলাম। পথে পুষ্প আমাকে বলতে লাগল জাহাঙ্গীরের সম্পর্কে। তিনি তার জমিদারি আরও বাড়িয়েছেন, এখন তার একটা বিশাল বাড়ি আছে শহরের বাইরে, একটা ছোট পাহাড়ের উপর। সেখানে তিনি তার গোপন গবেষণাগার বানিয়েছেন। কিন্তু পুলিশ কিছু করে না। আমি জিজ্ঞাসা করলাম। জাহাঙ্গীরের অনেক প্রভাব আছে, পুষ্প বলল। তিনি পুলিশকেও কিনে ফেলেছেন। তাছাড়া তার গবেষণা এত গোপন যে কেউ জানেই না সেখানে কি হচ্ছে গি। আমরা শহর ছাড়িয়ে পাহাড়ি এলাকায় চলে এলাম। সন্ধ্যা হয়ে আসছিল।
দূরে দেখা যাচ্ছিল একটা বিশাল বাড়ি, যার উইন্ডো থেকে আলো আসছে। ওটাই জাহাঙ্গীরের বাড়ি, পুষ্প বলল। আমরা জিপ থামিয়ে গাছের আড়ালে লুকালাম। আমি বললাম, আমরা দুজন ওই বাড়িতে ঢুকতে পারব না। আমাদের সাহায্য দরকার। আমি কিছু লোকের ফোন নম্বর জানি যারা জাহাঙ্গীরের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুষ্প বলল। তারা আমাদের সাহায্য করতে পারে কি? পুষ্প কয়েকটা ফোন কল করল। ঘণ্টাখানেকের মধ্যে প্রায় 15-20 জন লোক আমাদের সাথে যোগ দিল। তাদের মধ্যে কিছু মানুষ জাহাঙ্গীরের জমিদারি থেকে উচ্ছেদ হওয়া কৃষক, কিছু তার গবেষণায় ব্যবহৃত হওয়া অনিচ্ছুক মানুষ, আর কিছু তার ক্ষমতার বিরুদ্ধে লড়াই করা সমাজসেবক। আমরা পরিকল্পনা করলাম, একদল বাড়ির সামনে দিয়ে ঢুকবে, আরেক দল পেছন দিয়ে, এবং আমি ও পুষ্প একটা গোপন প্রবেশপথ দিয়ে ঢুকব যা পুষ্প জানত। আমাদের পরিকল্পনা মতো 2 দল বাড়ির সামনে ও পেছনে গোলমাল শুরু করল। তারা জাহাঙ্গীরের গার্ডদের মনোযোগ আকর্ষণ করল। এই ফাঁকে আমি ও পুষ্প একটা ছোট জানালা দিয়ে বেসমেন্টে ঢুকে পড়লাম। এদিকে পুষ্প ফিসফিস করে বলল, গবেষণাগার দোতলায়। আমরা সাবধানে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। একটা দরজার পাশের শব্দ শুনে আমরা থমকে গেলাম। ভেতর থেকে 2 জন পুরুষের কথোপকথন শোনা যাচ্ছিল। ছেলেটার ডিএনএতে সেই বিশেষ জিন আছে, একজন বলল, যার গলা খুব শক্ত ও কঠিন শোনাচ্ছিল। আমি অনুমান করলাম এটা জাহাঙ্গীরের গলা। এই জিনের কারণে সে টেলিপ্যাথি শক্তি অর্জন করতে পারে। আমরা তাকে ট্রেনিং দিয়ে আমাদের কাজে ব্যবহার করতে পারি। কিন্তু সে রাজি হবে? দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করল। সে আমার ছেলে। জাহাঙ্গীর হাসল। আমি তাকে বলেছি আমি তার আসল বাবা। সে আমার কথা শুনবে। তাছাড়া তাকে ইতিমধ্যে স্পেশাল ড্রাগ দেওয়া হয়েছে। আমাদের কথা শোনা ছাড়া তার উপায় নেই। আমি চমকে উঠলাম। তারা অনিরুদ্ধকে ড্রাগ দিয়েছে। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু পুষ্প আমাকে টেনে ধরল। না, এখন নয়, সে ফিসফিস করে বলল। আমাদের আগে দেখতে হবে অনিরুদ্ধ কোথায়। আমরা আরও কয়েকটা ঘর খুঁজলাম। শেষে একটা বন্ধ দরজার সামনে এসে থামলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম ভেতরে অনিরুদ্ধ একটা বিছানায় শুয়ে আছে। তার চোখ খোলা, কিন্তু সে যেন শূন্যে তাকিয়ে আছে। পুষ্প একটা ছোট ডিভাইস বের করল তার ব্যাগ থেকে। এটা কি? আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম। ইলেকট্রনিক লক পিকার, পুষ্প জবাব দিল। আমি পরেশের হাত থেকে নিয়ে এসেছি। সে একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, মনে আছে? তিনি ডিভাইসটি লকে লাগালেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলে গেল। আমরা ভেতরে ঢুকলাম। অনিরুদ্ধ, আমি ডাকলাম, কিন্তু সে সাড়া দিল না। আমি তার কাছে গিয়ে তার কাঁধ ধাক্কা দিলাম। অনিরুদ্ধ, আমি তোমার মা। অনিরুদ্ধ আমার দিকে ফিরে তাকালো, কিন্তু তার চোখে কোনো চেতনা ছিল না। আমার মা? সে যেন আমাকে চিনতে পারছে না। পুষ্প ঘরের চারপাশে খুঁজছিল। সে একটা টেবিলের উপর কিছু ভায়াল দেখতে পেল। এগুলোই সেই ড্রাগ হতে পারে যা তারা তাকে দিচ্ছে। হঠাৎ একটা অ্যালার্ম বেজে উঠল। আমাদের ধরা পড়ে গেছে, আমি চিন্তা করলাম। চলো, আমাদের এখান থেকে অনিরুদ্ধকে নিয়ে যেতে হবে। পুষ্প অনিরুদ্ধর একটা হাত ধরল, আমি আরেকটা হাত ধরলাম। আমরা তাকে টেনে বিছানা থেকে নামালাম। চলো অনিরুদ্ধ, আমি বললাম। আমরা তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। অনিরুদ্ধ যান্ত্রিকভাবে আমাদের অনুসরণ করতে লাগল। আমরা দরজা দিয়ে বেরিয়ে করিডোরে এলাম। কিন্তু আমাদের সামনে জাহাঙ্গীর ও তার 3-4 জন গার্ড দাঁড়িয়ে ছিল। তো তোমরা এসেছ? জাহাঙ্গীর একটা বিকৃত হাসি দিল। আমি অপেক্ষা করছিলাম। তুমি আমার ছেলেকে ফেরত দাও, আমি ক্রোধে বললাম। তোমার ছেলে? জাহাঙ্গীর হাসল। সে আমার ছেলে। ডিএনএ টেস্ট এটাই প্রমাণ করেছে। তুমি যাই বলো, আমি তাকে লালন পালন করেছি, আমি দৃঢ়তার সাথে বললাম। তুমি একটা নোংরা, স্বার্থপর লোক যে শুধু তার নিজের লাভের জন্য একটা ছেলেকে ব্যবহার করতে চায়। জাহাঙ্গীর আমার দিকে এগিয়ে এলো। তুমি আমাকে বোঝো না। অনিরুদ্ধর মধ্যে অসাধারণ ক্ষমতা আছে। আমি তাকে তার পূর্ণ ক্ষমতায় পৌঁছাতে সাহায্য করব। ড্রাগ দিয়ে? পুষ্প চিৎকার করে বলল। জাহাঙ্গীর পুষ্পের দিকে ফিরল। আহ, প্রিয় পুষ্প, তুমিও এসেছ। তুমি কি এখনও আমাকে ভালোবাসো? আমি তোমাকে ঘৃণা করি, পুষ্প বলল। তুমি আমাকে ব্যবহার করেছ। আমি তোমাকে ভালোবাসতাম, জাহাঙ্গীর বলল। কিন্তু আমার উচ্চাকাঙ্ক্ষা আরও বড় ছিল। আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হতে চাই। আর অনিরুদ্ধ আমাকে সেই শক্তি দেবে।
তারপর জাহাঙ্গীর তার পকেট থেকে একটা ছোট ডিভাইস বের করল। এই ডিভাইসের একটা বাটন টিপলেই অনিরুদ্ধর মনে আমাদের দেওয়া ড্রাগ সক্রিয় হবে এবং তারপর সে আমার সমস্ত নির্দেশ মানবে কি। জাহাঙ্গীর বাটন টিপতে যাচ্ছিল, ঠিক তখন হঠাৎ একটা জোরের শব্দ হল। বাড়ির দেয়াল ভেঙে একটা জিপ ঢুকে পড়ল। জিপ থেকে নামল আমার স্বামী অনিন্দ এবং আমার ছেলে অর্ণব। বাবা, দাদা, আমি অবাক হয়ে চিৎকার করলাম। জাহাঙ্গীর বিভ্রান্ত হয়ে গেল। এই সুযোগে আমি তার হাত থেকে ডিভাইসটা কেড়ে নিলাম। অনিন্দ, তুমি কিভাবে জানলে আমরা এখানে? আমি জিজ্ঞাসা করলাম। আমি জানি তোমার ফোনে ফেস ট্র্যাকার আছে, অনিন্দ হাসল। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমার জন্মদিনে, সেই জন্য ট্র্যাকার লাগিয়েছিলাম। ভাগ্যিস লাগিয়েছিলাম। এই সময় অর্ণব এগিয়ে এলো। মা, আমরা জানি সব কিছু। রাস্তায় পরেশ কাকু আমাদের ফোন করেছিলেন। তিনি সব বলেছেন গু। জাহাঙ্গীরের গার্ডরা অনিন্দ আর অর্ণবকে ধরতে এগিয়ে এলো, কিন্তু আমার সাথে আসা লোকেরা ভেতরে ঢুকে পড়ল। এবার শক্তির ভারসাম্য আমাদের দিকে ছিল। জাহাঙ্গীর কোনোমতে পালিয়ে যাচ্ছিল, কিন্তু অনিরুদ্ধ হঠাৎ তার সামনে দাঁড়াল। তুমি আমার বাবা নও, অনিরুদ্ধ ধীরে ধীরে বলল। জৈবিকভাবে হতে পারো, কিন্তু একজন বাবার থেকে আমি যা আশা করি, তুমি তার কিছুই নও গে। তুমি কি বলছ? জাহাঙ্গীর বিস্মিত হয়ে বলল। ড্রাগের প্রভাব তো এখনও থাকার কথা। অনিরুদ্ধ একটা ছোট বোতল বের করল তার পকেট থেকে। আমি এটা খেয়েছি ল্যাবে যাওয়ার আগে, যখন সন্দেহ করেছিলাম তুমি কিছু খাওয়াচ্ছ। এটা অ্যান্টিডোট গ। কিভাবে তুমি জানলে? জাহাঙ্গীর হতবাক হয়ে গেল। আমি জানতাম না তুমি আমার জৈবিক বাবা, অনিরুদ্ধ বলল। কিন্তু আমি জানতাম আমার মধ্যে ক্ষমতা আছে। আমি অনেক দিন ধরে অনুভব করছিলাম যে আমি অন্যদের চিন্তা পড়তে পারি। তাই আমি গবেষণা করতে শুরু করলাম। আমার অনুভূতি বলতো কেউ আমাকে খুঁজছে। তারপর তুমি যোগাযোগ করলে, আমাকে বললে যে তুমি আমার বাবা। কিন্তু তোমার চিন্তা পড়ে আমি জানতে পারলাম তুমি আমাকে ব্যবহার করতে চাও। আমি তোমার সঙ্গে গেলাম কারণ আমি জানতে চেয়েছিলাম তোমার পরিকল্পনা কী গু। জাহাঙ্গীর পিছিয়ে গেল। তুমি তুমি ইতিমধ্যে তোমার ক্ষমতা ব্যবহার করতে পারো? হ্যাঁ, অনিরুদ্ধ বলল। আমি তোমার মনের ভেতর দেখতে পাচ্ছি, জাহাঙ্গীর। তুমি একজন ভয়ঙ্কর মানুষ। তুমি মানুষের মন নিয়ন্ত্রণ করতে চাও, তাদের দাস বানাতে চাও। তুমি কখনোই আমার বাবা হতে পারবে না গে। এই সময় বাড়ির বাইরে সাইরেন শোনা গেল। পুলিশ এসে গেছে। আমি তাদের ফোন করেছি, অর্ণব বলল। তারা সব জানে। এবং আমাদের কাছে প্রমাণ আছে, ভিডিও রেকর্ডিং। আমি ভেতরে আসার সময় সেলফোন চালু করে রেখেছিলাম গু। জাহাঙ্গীরকে পুলিশ গ্রেফতার করল। তাকে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে বলতে লাগল, অনিরুদ্ধ আমার ছেলে। সে আমার সাথে থাকবে। কিন্তু আদালত ভিন্ন সিদ্ধান্ত নিল। যদিও অনিরুদ্ধ জৈবিকভাবে জাহাঙ্গীরের ছেলে ছিল, আদালত বিবেচনা করল যে সে আমার ও অনিন্দর সাথেই বড় হয়েছে এবং জাহাঙ্গীর তার ক্ষতি করতে চেয়েছিল। তাই অনিরুদ্ধ আমাদের সাথেই থাকবে। এই ঘটনার মাস খানেক পর আমরা সবাই বসে আছি আমাদের বাড়ির বারান্দায়। আমি, অনিন্দ, অনিরুদ্ধ, অর্ণব, পুষ্প এবং পরেশ। তাহলে আমি জিজ্ঞাসা করলাম, এখন কি হবে? আমরা সবাই জানি কে কার জৈবিক সন্তান, কে কার নয় গে। অনিরুদ্ধ হাসল। আমার কাছে এটা কোনো ব্যাপার নয়, মা। তুমি এবং বাবা আমাকে লালন পালন করেছ, বড় করেছ। তোমরাই আমার আসল বাবা মা গে। অর্ণব মাথা নাড়ল। আমিও তাই মনে করি। আমি পুষ্প কাকিমা এবং পরেশ কাকুর জৈবিক সন্তান হতে পারি, কিন্তু তোমরাই আমার বাবা মা গু। পুষ্প আমার হাত ধরে বলল, শ্রাবন্তী, তুমি আমার বোন। আমরা একে অপরকে কখনো হারাব না গে। কিন্তু অনিরুদ্ধর ক্ষমতা সম্পর্কে কি? অনিন্দ জিজ্ঞাসা করল। সে সত্যিই অন্যদের মন পড়তে পারে? অনিরুদ্ধ মৃদু হাসল। হ্যাঁ, কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে শিখেছি। এবং আমি এটা ভালো কাজেই ব্যবহার করব। আমি মানসিক রোগীদের সাহায্য করতে চাই, যারা কথা বলতে পারে না তাদের বোঝাতে চাই। পরেশ হাসল। তুমি একজন ভালো ছেলে, অনিরুদ্ধ। আমরা তোমাকে নিয়ে গর্বিত। সেদিন সন্ধ্যায় যখন আমরা সবাই ঘুমাতে যাচ্ছিলাম, অনিরুদ্ধ আমার ঘরে এলো। মা, সে বলল, জাহাঙ্গীর আমার জৈবিক বাবা হতে পারে, কিন্তু আমার আসল পরিবার হলো তোমরা। এই ঘটনা আমাদের আরও কাছাকাছি এনেছে। আমি তোমাকে এবং বাবাকে আরও বেশি ভালোবাসি এখন। আমি তাকে জড়িয়ে ধরলাম, আমার চোখে জল এসে গেল। আমরাও তোমাকে ভালোবাসি, বাবা।
তুমি সবসময় আমাদের ছেলে হয়েই থাকবে গি। সেই রাতে আমি ভাবছিলাম কত অদ্ভুত এই জীবন। রক্তের সম্পর্ক, জৈবিক সম্পর্ক, এগুলো কি সত্যিই গুরুত্বপূর্ণ? নাকি আসল সম্পর্ক তৈরি হয় ভালোবাসা, যত্ন আর সময় দেওয়ার মাধ্যমে? হ্যাঁ, অনিরুদ্ধ আমার জৈবিক সন্তান নয়, কিন্তু সে আমার হৃদয়ের সন্তান। আর মাতৃত্ব শুধু রক্তের বন্ধন নয়, এটা হৃদয়ের গভীর বন্ধন। এই ঘটনার মাধ্যমে আমরা সবাই শিখেছি যে পরিবার মানে শুধু একই রক্ত নয়, পরিবার হলো একই হৃদয়। এভাবেই আমাদের অদ্ভুত অ্যাডভেঞ্চার শেষ হল। একটি রহস্য উন্মোচিত হল, একটি পরিবার আরও শক্তিশালী হল, এবং আমরা সবাই শিখলাম যে প্রকৃত সম্পর্ক রক্তের থেকেও গভীর হয়। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র ২২ বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় ১০,০০০ টাকা। রাকিবের বাবা মারা গেছেন ৩ বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স ১৫, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না গি। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, ১৫,০০০ টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় ৩০ কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল।
মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে, রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি, রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে। চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না গি। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল।
ভাত আর ডিম ভাজি খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হলো জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না। বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী উ। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে উ। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গ। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও উ। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল।
খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। মা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল, কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না। তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে। তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই। তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে।
আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ। কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল।
রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনে 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা গু। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি গু। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100। তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়া, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে। 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33। তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা, সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি।
হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গু, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গ। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও উ। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি উ। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না ই। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার উ। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয় উ। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব উ। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনল। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল, জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে, 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ।
আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন গু। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন গু। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো উ। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট, আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে গি। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। 50 অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায়। 6,000 বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা গু। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয় গে। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন গে। রাকিব মাথা নাড়ল। না। আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ? মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন।
তার এখন 25টা আলোর পাঠশালাগু আছে। 15,000 বাচ্চা পড়ছে। হাজারের বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। 3 বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না। কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না। তুমি আমার শক্তি ছিলে। আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। 3 জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল। হাসল। গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা। কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম। পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।